মুম্বাইয়ের বাইরের এলাকায় অবস্থিত বার্সোভা পাহাড়ির কবরস্থান সেই সন্ধ্যায় অস্বাভাবিকভাবে শান্ত ছিল। সমুদ্র থেকে ওঠা নোনতা হাওয়া পাইন গাছের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল এবং শুকনো পাতার সরসরানি সেই নীরবতাকে আরও গভীর করছিল। ডুবন্ত সূর্যের লালিমা আকাশে এমন ছড়িয়ে পড়ছিল যেন কোনো পুরনো ঘায়ে থেকে বেরিয়ে আসা রক্ত। কবরস্থানের প্রধান দরজায় একটা কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামল। দরজা খুলল এবং অনন্যা মেহরা বাইরে নামল। উঁচু হিলের স্যান্ডেলের আওয়াজ পাথরের মাটিতে স্পষ্টভাবে প্রতিধ্বনিত হল। সে তার দামি সানগ্লাস খুলল। তার চোখে আত্মবিশ্বাস ছিল, কিন্তু তার নিচে কয়েক রাতের ক্লান্তি এবং অকথিত অস্থিরতাও লুকিয়েছিল। হাতে সাদা লিলির একটা বড় তোড়া ছিল, যা সে বিশেষভাবে বিদেশ থেকে আনিয়েছিল। এটা তার মা শান্তিদেবীর পুণ্যতিথি ছিল। 7 বছর হয়ে গেছে। অনন্যা কবরের দিকে এগোল, কিন্তু কয়েক পা চলতেই সে হঠাৎ থেমে গেল। তার শরীরে যেন বিদ্যুৎ ছুটে গেল। তার নজর সামনের ঝুঁকে পড়া একটা পুরুষের ওপর পড়ল। সেই লোকটা কালো মার্বেলের সেই কবরের সামনে হাঁটু গেড়ে বসেছিল, যেখানে তার মা ঘুমিয়েছিল। সেই লোকটা পুরনো ছেঁড়া জ্যাকেট পরেছিল, যেমন শহরে বাইক ট্যাক্সি চালানো লোকেরা পরে। কাছে একটা ঘিসে যাওয়া হেলমেট পরেছিল। সে খুব সতর্কতার সঙ্গে তার নিজের শার্টের আঁচল দিয়ে কবরের পৃষ্ঠ সাফ করছিল। তার হাতের নড়াচড়ায় অদ্ভুত মৃদুতা ছিল, যেন সে কোনো জীবিত মানুষকে ছুঁয়ে দিচ্ছে। কাছে গাঁদা ফুলের একটা সাধারণ গুচ্ছ রাখা ছিল, সস্তা কিন্তু সাজিয়ে রাখা। অনন্যার শ্বাস দ্রুত হয়ে গেল। তাকে সেই ঝোঁকে পড়া পিঠকে চিনতে এক মুহূর্তও লাগল না। তিনি যতই বদলে গেছে হোক, দুর্বল, ক্লান্ত, সময়ের আগে বুড়ো দেখতে লাগল, সে তাকে চিনতে পারে। রাঘব শর্মা, তার প্রাক্তন স্বামী। 7 বছর ধরে সে সেই নামকে তার হৃদয়ে বিষের মতো পুষে রেখেছে। সেই লোক যে তাকে সেই সময় ছেড়ে দিয়েছিল যখন তার কাছে কিছুই বাকি ছিল না। অনন্যার ভেতরে দমিত ঘৃণা হঠাৎ ফেটে পড়ল। সে দ্রুত পায়ে এগোল। তোমার এত সাহস কি করে হলো এখানে আসার? তার আওয়াজ কবরস্থানের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। রাঘব চমকে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ মাথা তুলল না। অনন্যা হাত নেড়ে লিলির তোড়াটা তার রাখা গাঁদার মালার উপর ছুঁড়ে মারল। মাটির ছোট ফুলদানি ভেঙে ছড়িয়ে পড়ল। আমার মায়ের কবরকে ছোঁয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? এবার রাঘব ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ গভীর ছিল, ক্লান্ত, কিন্তু তাতে কোনো চালাকি ছিল না, শুধু একটা অসীম দুঃখ। আমি শুধু তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে চেয়েছিলাম, সে ধীরে বলল। আজ তার পুণ্যতিথি। অনন্যা ঠান্ডা হেসে উঠল। শ্রদ্ধাঞ্জলি? তোমাকে লজ্জা হয় না? যেদিন আমার জীবন ভেঙে পড়ছিল সেদিন তুমি কোথায় ছিলে? তার শব্দগুলো 7 বছরের পুরনো সেই ক্ষতগুলোকে আবার খুলে দিচ্ছিল। তাকে সব মনে পড়ে গেল। সেই দিন যখন তার মা হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে ঝুলছিল, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, এবং রাঘব, যে তখন একটা উদীয়মান আর্কিটেক্ট ছিল, তার সামনে দরজা বন্ধ করে দিয়েছিল। আমি কোনো ঋণে ডুবে যাওয়া মহিলা এবং তার অসুস্থ মায়ের দায়িত্ব নিতে পারব না, সে তখন বলেছিল। সেই বাক্য অনন্যার ভেতরে আজও প্রতিধ্বনিত হয়। এখন কি চাই? অনন্যা কটাক্ষ করল। টাকা, দয়া, না এই ভান যে তুমি কত ভালো মানুষ? রাঘব কিছু বলল না। সে ভাঙা ফুলগুলোকে গুছিয়ে তুলতে লাগল, যেন সে এই হইচইয়ের চেয়ে তার ভেতরে চলা লড়াইয়ে বেশি জড়িয়ে পড়েছে। এইসব নাটক বন্ধ করো, অনন্যা চিৎকার করল। এখান থেকে চলে যাও, আমার মা তোমাকে কখনো ক্ষমা করবেন না। রাঘব উঠে দাঁড়াল। তার শরীর হালকা কাঁপছিল, ঠান্ডা থেকে না, হয়তো ক্লান্তি থেকে। আমি জানি, সে বলল। আমি শুধু এটা বলতে এসেছিলাম যে আমি প্রত্যেক বছর তার কবরের যত্ন নিয়েছি। এটা শুনে অনন্যা আরও জ্বলে উঠল। তোমাকে কে বলেছিল তোমার আমার জীবন থেকে চলে যাওয়া উচিত ছিল? সে তার পার্স খুলল এবং মোটা অঙ্কের নোটগুলো বার করে তার দিকে ছুঁড়ে দিল। নাও, এবং আমার জীবন থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাও। নোটগুলো হাওয়ায় উড়তে উড়তে মাটিতে পড়ল। রাঘব সেই টাকাগুলো তুলল না। সে শুধু তার হেলমেট তুলে নিল এবং ধীরে বলল, আমার টাকার দরকার নেই। তার শব্দগুলোতে কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্ত স্বীকৃতি ছিল। সে ঘুরল এবং চলে গেল। সেই সময় দুজন নিরাপত্তা রক্ষী সেখানে এলো। তারা রাঘবকে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এটা ভিআইপি সেকশন, এখানে ঘুরে বেড়ানোর অনুমতি নেই, বেরিয়ে যাও এখান থেকে। রাঘব বিরোধ করল না। সে শুধু মাথা ঝুঁকিয়ে চলে গেল। অনন্যা তাকে যেতে দেখতে দেখতে রইল। তাকে জয়ের অনুভূতি হওয়া উচিত ছিল, কিন্তু তার বুকে অদ্ভুত শূন্যতা ভরতে লাগল। গাড়িতে বসতে বসতে সে শেষবার মায়ের কবরের দিকে তাকাল। মা, সে মনে মনে বলল, আমি দুর্বল নই, আমি কারো উপর নির্ভরশীল নই। গাড়ি চলতে লাগল।
সেই শহরের অন্য প্রান্তে অন্ধেরির একটা সংকীর্ণ বস্তিতে রাঘব তার পুরনো বাইকে পৌঁছল। ভাঙা ভাঙা ভবন, সিঁড়িতে স্যাঁতসেঁতে এবং একটা ছোট ঘর। পাপা, একটা ছোট মেয়ে দৌড়ে এসে তার সঙ্গে লেপটে গেল। মীরা। পিছন থেকে একটা গম্ভীর মুখের ছেলে এলো, আরব। রাঘব বাচ্চাদের বুকে জড়িয়ে নিল। কবরস্থানের ঠান্ডা এখনও তার শরীরে বাসা বেঁধেছিল। সে জানত না যে আজকের সন্ধ্যা শুধু অতীতের সম্পর্কের নয়, বরং আসন্ন ঝড়ের শুরু ছিল। রাঘব বাচ্চাদের ঘুম পাড়ানোর পর অনেক রাত পর্যন্ত জেগে রইল। ঘরের একমাত্র টিউবলাইট ঝিলমিল করছিল, যেন তার অবস্থার মজা নিচ্ছে। মীরার হালকা জ্বর ছিল। সে ঘুমের মধ্যেও তার আঙুল ধরেছিল, যেন ভয় করছে যে কোথাও সে চলে যাবে না। রাঘব দেয়ালে ঠেস দিয়ে বসল। তার শ্বাস ভারী ছিল। কবরস্থানে অনন্যার সঙ্গে হওয়া দেখা বারবার তার মনে ঘুরছিল। 7 বছর পরেও সেই চোখ, সেই তীক্ষ্ণতা, সেই রাগ। পার্থক্য শুধু এটাই যে আজ তার কাছে সবকিছু আছে, এবং তার কাছে শুধু এই দুটো বাচ্চা। সে জানত এই দেখা এমনি শেষ হবে না। পরের সকাল অনন্যা, মেহরা তার আলিশান অফিসে বসেছিল। সমুদ্রের দিকে খোলা জানালা, কাঁচে দেয়াল, নিচে দৌড়াতে থাকা মুম্বাই। বোর্ডরুমের টেবিলে ফাইলের স্তূপ ছিল, কিন্তু তার মনোযোগ তাতে ছিল না। সে ইন্টারকম তুলল, কবির ভিতরে এসো। কবির মালহোত্রা তার ব্যক্তিগত আইনি পরামর্শদাতা ছিল। তীক্ষ্ণ মন, ঠান্ডা মুখ এবং আবেগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমাকে রাঘব শর্মার সম্পূর্ণ তথ্য চাই। অনন্যা কোনো ভূমিকা না বাঁধিয়ে বলল। কোথায় থাকে, কি করে, বাচ্চাদের অবস্থা কেমন, সবকিছু। কবির এক মুহূর্ত তাকে দেখল। আপনি তার পিছনে যেতে চান? অনন্যার চোখে কঠোরতা এলো। সে আমার বাচ্চাদের লালন পালন করছে। এটা জানার অধিকার আমার আছে যে তারা কোন অবস্থায় আছে। কবির মাথা নাড়ল। আমি আজই রিপোর্ট আনিয়ে দেব। অনন্যা চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল। নিচে শহর সেই রকমই ছিল, নির্দয়, দ্রুত এবং প্রতিযোগিতামূলক। আমি 7 বছরে নিজেকে এই শহরে বেঁচে থাকার যোগ্য করে তুলেছি, সে ধীরে বলল। আমি বাচ্চাদের দারিদ্র্যে রাখব না। সেই সময় শহরের অন্য অংশে রাঘব মীরাকে নিয়ে সরকারি হাসপাতালের লাইনে দাঁড়িয়েছিল। আরব স্কুলে চলে গেছে। মীরার শ্বাস একটু দ্রুত চলছিল। ডাক্তার ওষুধ লিখে দিল, ইনহেলার সময় মতো দিতে। সে বলল, এবং পরিষ্কার জায়গায় রাখো, স্যাঁতসেঁতে এই রোগের জন্য খুব বিপজ্জনক। রাঘব মাথা নিচু করল। পরিষ্কার জায়গা, সেই শব্দ তাকে ভিতর পর্যন্ত বিঁধল। সন্ধ্যা পর্যন্ত কবিরের রিপোর্ট অনন্যার সামনে ছিল। ছবিগুলো রাঘবের ঝুপড়ি। বাচ্চাদের ছেঁড়া জুতো, মীরার ওষুধের পার্চি, অনন্যার আঙুলগুলো ফাইলে কষ্টে চেপে গেল। এরা এমনভাবে থাকছে। কবির সতর্কতার সঙ্গে বলল, আইনি দিক থেকে বাচ্চারা নিরাপদ, কিন্তু সুবিধার অভাব স্পষ্ট দেখা যাচ্ছে। অনন্যা গভীর শ্বাস নিল। আমি তাদের সঙ্গে দেখা করব। পরের দিন স্কুলের বাইরে একটা দামি গাড়ি এসে থামল। বাচ্চাদের ভিড়ের মাঝে অনন্যা আলাদাই চকচক করছিল। মীরা তাকে প্রথমে চিনল না, আরব চিনল। তার চোখে তৎক্ষণাৎ কঠোরতা এলো। আপনি এখানে কেন এসেছেন? আরব জিজ্ঞাসা করল। অনন্যা ঝুঁকে তার সামনে এলো। আমি তোমাদের মা। মীরা আরবের হাত শক্ত করে ধরল। পাপা কোথায়? অনন্যা হাসার চেষ্টা করল। আমি তোমাদের বাড়ি পৌঁছে দেব। আরব মাথা নাড়ল। আমাদের আপনার সঙ্গে কোথাও যেতে হবে না। চারপাশে লোক দেখতে লাগল। অনন্যার ধৈর্য উত্তর দিতে লাগল। আমি তোমাদের জন্য ভালো জীবন চাই। সেই সময় রাঘব সেখানে পৌঁছল, ঘামে ভেজা, শ্বাস ফুলতে ফুলতে। অনন্যা, সে বলল, এটা কথা বলার জায়গা নয়। অনন্যার আওয়াজ ঠান্ডা হয়ে গেল। আমি আমার বাচ্চাদের দেখতে চাই। এতে তোমার কোনো অসুবিধা হওয়া উচিত নয়। রাঘব বাচ্চাদের তার পিছনে করে নিল। তাদের ভয় দেখিও না। মীরা কাঁদতে লাগল। পাপা চলো। ভিড় বাড়তে লাগল। কেউ ফিসফিস করে বলল, ধনী মহিলা বাচ্চাদের নিয়ে যাচ্ছে। অনন্যার মুখ কঠিন হয়ে গেল। সে গাড়ির দরজা বন্ধ করল এবং কিছু না বলে চলে গেল। সেই রাতে সে কবিরকে ডাকল। যদি সে স্বেচ্ছায় বাচ্চাদের না দেয়, সে বলল, তাহলে আমরা আইনের পথে যাব। কবির ফাইল এগিয়ে দিল। আপনি চাইলে জরুরি আবেদন দায়ের করা যেতে পারে। বাচ্চাদের বর্তমান অবস্থাকে ঝুঁকিপূর্ণ দেখানো যেতে পারে। অনন্যা কাগজ দেখল। কাগজে আইন ছিল, কিন্তু কোথাও না কোথাও তাকে মীরার ভয়ার্ত মুখ দেখা যাচ্ছিল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, তারপর কলম তুলল। অন্যদিকে রাঘব সেই রাতে ঘুমাতে পারল না। তাকে অনুভূত হচ্ছিল যে মাটি তার পায়ের নিচে থেকে সরে যাচ্ছে। আরব ধীরে জিজ্ঞাসা করল, পাপা, সে আমাদের নিয়ে যাবে? রাঘব ছেলেকে বুকে জড়িয়ে নিল। না,
সে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি। কিন্তু ভিতরে ভিতরে সে জানত এই লড়াই এখন শুধু আবেগের নয়, এটা ক্ষমতার লড়াই ছিল, এবং ক্ষমতা তার কাছে ছিল না। বৃষ্টি সেই রাতে থামতে চাইল না। মুম্বাইয়ের রাস্তায় জল এমন বয়ে যাচ্ছিল যেন শহর তার সব পাপ ধুয়ে ফেলতে চায়। কিন্তু প্রত্যেক মোড়ে কাদা এবং অন্ধকার আরও গভীর হয়ে উঠছিল। আন্ধেরির সেই বস্তিতে, যেখানে রাঘব বাচ্চাদের সঙ্গে থাকত, নালাগুলো উথলে উঠেছে। গলিতে দাঁড়ানো বিদ্যুতের খাম্বা থেকে হলুদ আলো টপকে পড়া বৃষ্টিতে কাঁপছিল। রাঘব মীরাকে বুকে জড়িয়ে বসেছিল। তার শ্বাস দ্রুত ছিল, বুক থেকে ঘড়ঘড়ানির আওয়াজ বেরোচ্ছিল। জ্বর নামার নাম নিচ্ছিল না। আরফ কাছে বসে তার ছোট বোনের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। বাবা, মীরা ঠিক হয়ে যাবে না? আরবের আওয়াজে ভয় ছিল। এমন ভয় যা বয়সের আগে বড় হয়ে গেছে। রাঘব মিথ্যা হাসি পড়ে নিল। হয়ে যাবে বাবা, শুধু একটু সময় লাগবে। কিন্তু সে জানত এটা মিথ্যা। ওষুধ শেষ হয়ে যাচ্ছে, টাকা ছিল না, এবং যে ঘরে তারা থাকত সেটা রোগকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সেই সময় শহরের অন্য প্রান্তে একটা চকচকে অ্যাপার্টমেন্টে অনন্যা মেহরা জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তার হাতে একটা ফাইল ছিল, সেই ফাইল যাতে সে গতকাল সই করেছে, বাচ্চাদের নিরাপত্তার নামে দায়ের করা জরুরি আবেদন। কবির তার পিছনে দাঁড়িয়েছিল। ম্যাডাম, আদেশ এসে গেছে, সে বলল। আজ রাতেই বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। পুলিশ এবং চাইল্ড ওয়েলফেয়ার টিম প্রস্তুত। অনন্যা চোখ বন্ধ করল। মীরার ভয়ার্ত মুখ তার সামনে এলো। আরবের কঠিন দৃষ্টি। এটা কি সঠিক? একটা আওয়াজ তার ভিতর থেকে উঠল, কিন্তু অন্য আওয়াজ আরও জোরালো ছিল। যদি আজ না করা হয় তাহলে কাল অনেক দেরি হয়ে যাবে। সে ঘুরে বলল, চলো। কাফিলা রাতের অন্ধকারে এগোলো। দুটো গাড়ি, পিছনে পুলিশের জিপ। বৃষ্টিতে সাইরেনের আওয়াজ কাটা ফাটা লাগছিল। সেই সময় রাঘবকে কিছু ঠিক লাগল না। বস্তির কুকুরগুলো হঠাৎ ভোগতে লাগল। দূর থেকে আসা আলো তার চোখে বিঁধতে লাগল। আরব, সে ধীরে বলল, দরজা বন্ধ করো। কিন্তু তার আগেই গলির মুখে গাড়িগুলো থেমে গেল। দ্রুত আলো ঘরে ভরে গেল। দরজায় জোরে দস্তক হল। পুলিশ, দরজা খুলুন। মীরা ভয়ে কাঁপতে লাগল। পাপা। রাঘব তাকে বুকে আরও শক্ত করে ধরল। তার হৃদয়ে জোরে জোরে ধরকাচ্ছিল। সে দরজা খুলল। সামনে পুলিশ, সামাজিক কর্মী এবং তাদের পিছনে ছাতার নিচে দাঁড়ানো অনন্যা মেহরা। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। এটা কি? রাঘবের আওয়াজ কাঁপছিল। সামাজিক কর্মী এগিয়ে এলো। আমরা অভিযোগ পেয়েছি যে বাচ্চারা অনিরাপদ পরিবেশে থাকছে। আমাদের তাদের অস্থায়ী সুরক্ষায় নিতে হবে। রাঘব হাসল। হাসি নয়, ভাঙার আওয়াজ ছিল। অনিরাপদ। সে মীরার দিকে তাকালো। এটা আমার মেয়ে, আমি এর বাবা। অনন্যা এগিয়ে এলো। রাঘব, এটা বাচ্চাদের ভালোর জন্য। ভালো? রাঘবের চোখ লাল হয়ে গেল। তুমি কখনো জিজ্ঞাসা করেছ যে তারা কি চায়? আরব এগিয়ে এলো। আমরা যাব না, সে স্পষ্ট বলল। আমরা পাপার সঙ্গে থাকব। পুলিশ অফিসার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল। বাবা, এটা সব আইন অনুসারে হচ্ছে। মীরার শ্বাস হঠাৎ আরও দ্রুত হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে যেতে লাগল। মীরা! রাঘব ঘাবড়ে গেল। তাকে ডাক্তার চাই। অনন্যা দেখল। এক মুহূর্তের জন্য তার হৃদয় টলমল করে উঠল। তাড়াতাড়ি করো, সে বলল। তাকে হাসপাতালে নিয়ে চলো। সামাজিক কর্মী মীরাকে তুলতে চেষ্টা করল। রাঘব তার হাত ধরে ফেলল। না, সে বলল, তোমরা তাকে এমনি নিয়ে যেতে পারো না। পুলিশ তাকে পিছিয়ে সরানোর চেষ্টা করল। বৃষ্টি, কাদা এবং হইচই সব মিলে একটা অরাজক দৃশ্য তৈরি করছিল। আরব কাঁদতে কাঁদতে চিৎকার করল, আমার বোনকে নিয়ে যেও না। মীরা অজ্ঞান হয়ে যেতে লাগল। অনন্যার মুখ সাদা হয়ে গেল। বাস, সে চিৎকার করল, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাও। এখনই অ্যাম্বুলেন্স ডাকা হলো। মীরাকে স্ট্রেচারে রাখা হলো। রাঘবও তার সঙ্গে যেতে চাইল, কিন্তু একটা পুলিশ কর্মী তাকে আটকে দিল। আপনি পরে আসতে পারেন। রাঘব অনন্যার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ঘৃণা ছিল না, তাতে ভাঙা মানুষের মিনতি ছিল। যদি তাকে কিছু হয়ে যায়, সে বলল, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। অনন্যা কিছু বলল না। অ্যাম্বুলেন্স চলে গেল। বৃষ্টি আরও জোরালো হয়ে গেল। আরব রাস্তায় দাঁড়িয়ে হারিয়ে যাওয়া তার বোনকে যেতে দেখতে দেখতে রইল। অনন্যা তাকে দেখল। এক মুহূর্ত সে হাত বাড়াল। আরব পিছিয়ে গেল। আপনি আমাদের মা নন, সে বলল। আপনি আমাদের ভাঙছেন। সেই শব্দ অনন্যার ভেতরে কোথাও গভীরে ঢুকে গেল। গাড়িগুলো ধীরে ধীরে বস্তি থেকে বেরিয়ে গেল। পিছনে রইল কাদা, অন্ধকার
এবং একটা মানুষ খালি হাতে। রাঘব সেখানেই বসে পড়ল। বৃষ্টি তার মুখে পড়ছিল। সে কাঁদছিল না। হয়তো তার চোখের জল শেষ হয়ে গেছে। সে জানত না যে এই রাত শুধু বাচ্চাদের আলাদা হওয়ার নয়, এই রাত সেই যুদ্ধের শুরু যেখানে সত্য, আইন এবং ভালোবাসা তিনটেই মুখোমুখি দাঁড়াতে চলেছে। হাসপাতালের সাদা আলোয় রাত আরও লম্বা লাগছিল। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে লাগানো বেঞ্চে অনন্যা মেহরা চুপচাপ বসেছিল। তার কাপড়ে এখনও বৃষ্টির নোনতা ছিল, কিন্তু সে তা অনুভব করছিল না। সামনে কাচের দরজার ওপারে ডাক্তার এবং নার্সরা মীরার চারপাশে ছুটোছুটি করছিল। কিছু দূরে আরফ বসেছিল। সে তার হাঁটু বুকে জড়িয়ে রেখেছিল এবং মাথা ঝুঁকিয়ে মেঝে দেখছিল। সে কাঁদছিল না, কিন্তু তার চুপ্পি কোনো চিৎকারের চেয়ে কম ছিল না। অনন্যা অনেকবার তাকে দেখার চেষ্টা করল, কিছু বলার সাহস জুটাল, কিন্তু প্রত্যেকবার শব্দ গলায় আটকে গেল। তাকে বারবার রাঘবের সেই দৃষ্টি মনে পড়ছিল, মিনতি ভরা, ভাঙা। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো। বাচ্চার অবস্থা স্থিতিশীল। সে বলল, তীব্র অ্যাজমা অ্যাটাক ছিল, সঙ্গে তীব্র জ্বর। যদি আরও একটু দেরি হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেতে পারত। অনন্যা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি সে ঠিক হয়ে যাবে? ডাক্তার মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তাকে পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ চাই। নিয়মিত চিকিৎসা দরকার। আরফ প্রথমবার মাথা তুলল। আমার বোন ঠিক আছে না? হ্যাঁ বাবা, ডাক্তার নরম করে বলল। এখন সে ঘুমাচ্ছে। আরবের চোখে নোনতা এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর কবির মালহোত্রা হাসপাতালে পৌঁছল। তার হাতে ফাইল ছিল, মুখ সব সময়ের মতো ভাবলেশহীন। ম্যাডাম, আমি অস্থায়ী সুরক্ষার আদেশের কপি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছি। সে ধীরে বলল, আইনি প্রক্রিয়া কাল থেকে শুরু হবে। অনন্যা তার দিকে তাকাল। এবং রাঘব? তাদের সকালে নোটিশ দেওয়া হবে। কবির বলল, তাদের আদালতে তাদের অবস্থা প্রমাণ করতে হবে। অনন্যা মাথা নিচু করল। বাচ্চারা কোথায় থাকবে? এখনকার জন্য একটা প্রাইভেট কেয়ার সেন্টারে। কবির বলল, আপনি চাইলে পরে তাদের নিজের বাড়িতে নেওয়ার আবেদন দায়ের করতে পারেন। সেই রাতে অনন্যা বাড়ি গেল না। সে হাসপাতালের গেস্ট রুমে বসে রইল। ঘুম তার চোখ থেকে কোষ যোজন দূরে ছিল। প্রত্যেকবার যখন চোখ বন্ধ করত, তাকে মীরার হাঁপানো শ্বাস শোনা যেত এবং আরবের সেই বাক্য, আপনি আমাদের মা নন। ওদিকে রাঘবকে সকাল সকাল নোটিশ মিলল। হলুদ কাগজে ছাপা শব্দগুলো তার হাতে কাঁপছিল। তাকে বাচ্চাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে, আদালতের আদেশ পর্যন্ত অপেক্ষা করুন। সে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রইল। দূর থেকে জানালার দিকে দেখতে দেখতে রইল, যেন তার দৃষ্টি সেই ঘরকে ছুঁতে পারে যেখানে মীরা ঘুমাচ্ছে। তার কাছে না টাকা ছিল, না উকিল, শুধু একটা নাম ছিল, অনন্যা মেহরা, এবং একটা ব্যবস্থা যা তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আদালতের তারিখ তাড়াতাড়ি পাওয়া গেল। মিডিয়া ইঙ্গিত পেয়ে গেছে। বিজনেস টাইকুন বনাম গরিব বাবা হেডলাইন হতে লাগল। কোর্টরুমে অনন্যা সাজসজ্জায় বসেছিল। সাধারণ কিন্তু দামি স্যুট, চুল বাঁধা। তার পাশে কবির। অন্যদিকে রাঘব সাধারণ কাপড়, চোখের নিচে কালো দাগ। জাজ কেসের ফাইল দেখল। মামলা বাচ্চাদের নিরাপত্তা। তিনি বলল, আবেগের চেয়ে তথ্যের উপর বেশি মনোযোগ দেওয়া হবে। কবির উঠে দাঁড়াল। মাই লর্ড, বাচ্চাদের বর্তমান অবস্থা গুরুতর। অপরিষ্কার পরিবেশ, রোগ এবং অর্থনৈতিক অস্থিরতা। আমার মক্কেল বাচ্চাদের ভালো ভবিষ্যৎ দিতে পারে। রাঘবের পালা এলো। তার কাছে কোনো কাগজ ছিল না। সে শুধু দাঁড়ালো। আমি ধনী নই, সে বলল, কিন্তু আমি কখনো আমার বাচ্চাদের একা ছেড়ে যাইনি। আমি তাদের ক্ষুধার্ত করে শোয়াইনি। যদি অবস্থা খারাপ হয় তাহলে তার মানে এটা নয় যে ভালোবাসা কম। জাজ তাকে দেখল। আপনি কি ভালো আবাস এবং চিকিৎসার ব্যবস্থা করতে পারেন? রাঘব চুপ করে গেল। সে মিথ্যা বলতে পারত না। অনন্যা তার দিকে তাকালো। তাকে প্রথমবার অনুভব হলো যে এই লড়াই সমানের নয়। কার্যধারা স্থগিত হল। রায় সুরক্ষিত রাখা হলো। বাইরে বেরোতে মিডিয়া অনন্যাকে ঘিরে ফেলল। আপনি কি আপনার বাচ্চাদের বাবা থেকে আলাদা করছেন? এটা কি ক্ষমতার দুর্ব্যবহার? অনন্যা উত্তর না দিয়ে এগিয়ে গেল। রাঘব বাইরে সিঁড়িতে বসে পড়ল। তার দুনিয়া সংকুচিত হয়ে শুধু একটা প্রশ্ন হয়ে গেল, সে কি তার বাচ্চাদের হারাবে? সেই সন্ধ্যায় যখন অনন্যা একা তার বাড়ি ফিরল, তাকে একটা ফোন কল এলো। পুরনো কাপা আওয়াজ, বিটিয়া অনন্যা। সে থমকে গেল। হ্যাঁ, আপনি কে? আমি সবিতা, আওয়াজ বলল। তোমার মায়ের পুরনো যত্নকারী। অনন্যার হৃদয় দ্রুত হয়ে গেল। আপনি এতদিন কোথায় ছিলেন? আমার মনে হয় সবিতা বলল, এখন সময় এসেছে যে তোমাকে কিছু সত্য বলা যায়, এমন সত্য যা 7 বছর ধরে দমিত। অনন্যার আঙ্গুলগুলো ফোনে শক্ত হয়ে গেল। কোনো বিষয়ে। অন্যদিকে কিছু মুহূর্তের নীরবতা রইল। তারপর আওয়াজ এলো, তোমার এবং রাঘবের বিষয়ে। অনন্যা অনুভব করল যেন মাটি তার পায়ের নিচে থেকে সরে গেল। সে জানত না যে সত্য সামনে আসতে চলেছে সেটা না শুধু এই কেসকে, বরং তার সম্পূর্ণ জীবনের নীড়কে হিলিয়ে দেবে। অনন্যা অনেকক্ষণ ফোন হাতে ধরে বসে রইল। ঘরে এসি ঠান্ডা হাওয়া চলছিল,
কিন্তু তার ভিতরে কিছু জমতে লাগল। সবিতার আওয়াজ এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। 7 বছর ধরে দমিত সত্য। সে নিজেকে সামলে বলেছিল যে সে দেখা করতে চায়। সবিতা ঠিকানা বলেছিল, শহরের পুরনো অংশে একটা ছোট বাড়ি, যেখানে সময় যেন থেমে গেছে। পরের সকাল অনন্যা ড্রাইভার ছাড়া বেরিয়ে পড়ল। গাড়ি যখন ভিড়ভাড়াক্কর এলাকায় ঢুকল, তার মনে অদ্ভুত ঘাবড়াহট হতে লাগল। উঁচু ভবনগুলো পিছনে ছুটে গেল, রাস্তাগুলো সংকীর্ণ হয়ে উঠল। এটা সেই মুম্বাই ছিল, কিন্তু সম্পূর্ণ আলাদা। তাকে অনুভব হলো যে সে প্রথমবার সেই দুনিয়ার দিকে যাচ্ছে যেখান থেকে রাঘব কখনো বাইরে বেরোতে পারেনি। সবিতার বাড়ি একটা পুরনো ভবনের প্রথম তলায় ছিল। কাঠের দরজা, যার ওপর রং উঠে গেছে। সবিতা দরজা খুলল। তলে অনন্যা থমকে গেল। সামনে দাঁড়ানো মহিলা বয়সের চেয়ে বেশি বুড়ো লাগছিল। চোখে ক্লান্তি এবং কোনো লম্বা অপেক্ষার ছায়া। এসো বিটিয়া, সে বলল, যেন অনন্যা কখনো গিয়েইনি। অনন্যা ভিতরে বসল। ঘরে সরলতা ছিল। দেয়ালে মায়ের পুরনো ছবি টাঙানো ছিল, সেই হাসি যা অনন্যাকে সব সময় শক্তিশালী থাকার শিক্ষা দিত। তোমার মা খুব সাহসী ছিল, সবিতা ধীরে ধীরে বলতে শুরু করল। কিন্তু সে ভয়ও করত, তোমার জন্য। অনন্যা চুপ রইল। সবিতা বলল যে কিভাবে সেই সময় ঋণ, হুমকি এবং রোগ সব একসঙ্গে ভেঙে পড়েছিল। তুমি ভেঙে পড়তে, সবিতা বলল। তাই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনন্যার হৃদয় দ্রুত হয়ে গেল। কে নিয়েছে, সে জিজ্ঞাসা করল। সবিতা তার চোখে তাকাল। তোমার মা। সে এটাই বলে চুপ করে গেল, যেন পরের শব্দগুলোর ভার তুলে নেওয়া সহজ নয়। সেই সময় শহরের অন্য প্রান্তে রাঘব হাসপাতালের বাইরে বসেছিল। তাকে আজ বাচ্চাদের সঙ্গে দেখা করার অনুমতি মিলবে, কিন্তু শুধু কয়েক মিনিটের জন্য। আরফ তার সঙ্গে লেপ্টে গেল। মীরা দুর্বল ছিল, কিন্তু হাসছিল। রাঘব তাদের শক্ত করে ধরল, যেন সময়কে সেখানেই থামিয়ে দিতে চায়। তখনই তাকে বলা হলো যে অনন্যাও আসছে। তার শরীর কঠিন হয়ে গেল। সে জানত এই দেখা সহজ হবে না। অনন্যা যখন হাসপাতালে পৌঁছল, তার চোখে রাতভরের অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বাচ্চাদের দেখল। হৃদয়ে কিছু গলে গেল। কিন্তু যেই তার নজর রাঘবের সঙ্গে মিলল, সব আবার কঠিন হয়ে গেল। তারা কিছু মুহূর্ত চুপচাপ মুখোমুখি দাঁড়িয়ে রইল। তারপর অনন্যা বলল, আমাদের কথা বলতে হবে। রাঘব মাথা নাড়ল। তারা বাচ্চাদের নার্সের কাছে ছেড়ে বাইরে এলো। সবিতার সঙ্গে দেখা করেছি, অনন্যা কোনো ভূমিকা ছাড়াই বলল। রাঘবের চোখে হালকা পরিবর্তন এলো, কিন্তু সে কিছু বলল না। সে বলছিল যে সবকিছু সেরকম ছিল না যেমন আমাকে বলা হয়েছে। অনন্যা আরও বলল, যদি তোমার কিছু বলার থাকে তাহলে এখন বলো। রাঘব গভীর নিঃশ্বাস নিল। কিছু কথা সত্য হয়, সে বলল, কিন্তু প্রত্যেক সত্য সঠিক সময়ে বলা যাবে এটা জরুরি নয়। অনন্যার রাগ জ্বলে উঠল। এটা তোমার সময় নির্ধারণের খেলা, সে বলল। আমার বাচ্চাদের জীবন দাওয়ে আছে। রাঘব তার দিকে তাকাল। প্রথমবার তার চোখে ক্লান্তির চেয়ে কিছু ছিল, এক ধরনের নিশ্চয়তা। যদি সত্য বলার থেকে বাচ্চাদের আঘাত লাগে, সে বলল, তাহলে আমি চুপ থাকব। অনন্যাকে লাগল যেন কোনো দেয়াল তার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তোমাকে লাগে, সে বলল, যে তুমিই জানো যে তাদের জন্য কি সঠিক। রাঘব শান্ত স্বরে উত্তর দিল, আমি প্রত্যেক রাত তাদের সঙ্গে জেগে আছি, প্রত্যেক নিঃশ্বাসের অর্থ জানি। অনন্যার কাছে এর কোনো উত্তর ছিল না। সে এক মুহূর্তের জন্য বাচ্চাদের দিকে ঘুরল, তারপর কিছু না বলে চলে গেল। সন্ধ্যায় আদালত থেকে অন্তর্বর্তীকালীন আদেশ এলো। বাচ্চারা এখনকার জন্য কেয়ার সেন্টারে থাকবে, দেখা সীমিত থাকবে। অনন্যা আদেশ পড়ল এবং ফাইল বন্ধ করে দিল। তাকে জয়ের অনুভূতি হল না, উল্টো ভিতরে কিছু আরও ভারী হয়ে গেল। সবিতার অসমাপ্ত কথা, রাঘবের চুপ্পি, বাচ্চাদের চোখ, সব একসঙ্গে তার মনে ঘুরতে লাগল। ওদিকে রাঘব বাড়ি ফিরল, তাহলে ঘর আরও খালি লাগল। সে দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে নিল। তাকে মায়ের সেই আওয়াজ মনে পড়ল, যে 7 বছর আগে তাকে বলেছিল, কিছু ভার এমন হয় যা একা তুলতে হয়। সে নিজের থেকে প্রতিজ্ঞা করেছিল যে চাই কিছু হোক, বাচ্চাদের এই লড়াইয়ের অস্ত্র না হতে দেবে। রাত গভীর হতে লাগল। অনন্যা তার ঝড়ে হাঁটাহাঁটি করতে লাগল। তাকে প্রথমবার অনুভব হল যে সে যে পথে চলছে সেখানে সঠিক এবং ভুলের রেখা স্পষ্ট নয়, এবং কোথাও না কোথাও এই অন্ধকারে কোনো সত্য তার অপেক্ষা করছে। এমন সত্য
যা সামনে এলে সবকিছু বদলে দেবে। মুম্বাইয়ের সেই রাতে হাওয়া ভারী ছিল। মেঘ খুব নিচে ঝুঁকে এসেছে, যেন শহরের ওপর কোনো সিদ্ধান্ত ঝুলছে। কেয়ার সেন্টারের ভবন বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার ভিতরে উত্তেজনা জমে উঠেছে। আরব জানালার কাছে বসেছিল। নিচে রাস্তার আলোগুলো তাকে অন্য দুনিয়ার মতো লাগছিল। মীরা বিছানায় শুয়েছিল। অক্সিজেন মাস্ক খুলে গেছে, কিন্তু শ্বাস এখনও হালকা আটকে ছিল। পাপা আজ আসবে? মীরা ধীরে জিজ্ঞাসা করল। আরব উত্তর দেওয়ায় দেরি করল। আসবে, সে বলল, কিন্তু তার শব্দগুলোতে সেই ভরসা ছিল না যা কখনো ছিল। সেই সময় শহরের অন্য অংশে অনন্যা মেহরা তার গাড়িতে বসেছিল। ড্রাইভারকে কেয়ার সেন্টারের ঠিকানা আগেই দেওয়া হয়েছে। পিছনের সিটে সে সোজা বসেছিল, হাতে ফাইল যাকে সে বারবার খুলে বন্ধ করছিল। এটা সেই ফাইল ছিল যাতে বাচ্চাদের স্থায়ী কাস্টডির আবেদনের খসড়া তৈরি ছিল। কাগজে সবকিছু স্পষ্ট এবং ব্যবস্থিত ছিল, কিন্তু তার ভিতরে কিছু অবিরত ছড়িয়ে পড়ছিল। কবির মালহোত্রা তার সামনের সিটে বসেছিল। ম্যাডাম, সে বলল, আজকের কার্যধারা খুব সংবেদনশীল। যদি আপনি চান তাহলে এটাকে কয়েকদিন স্থগিত করা যেতে পারে। অনন্যা জানালা থেকে বাইরে তাকাল। না, সে বলল, এখন পিছিয়ে যাওয়া আরও বেশি ক্ষতি করবে। এটা বলতে বলতে তাকে নিজেকে বিশ্বাস হল না যে সে কাকে বোঝাচ্ছে, বীরকে না নিজেকে। রাঘব সেই সময় কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়েছিল। দেখার সময় শেষ হয়ে গেছে, কিন্তু সে এখনও সেখানে থেমেছিল। তাকে ভিতরে যাওয়ার অনুমতি ছিল না। সে মোবাইল বার করল, তারপর ফিরিয়ে পকেটে রাখল। কাকে ফোন করবে? কারো কাছে তার কথা শোনার কারণই ছিল না। তাকে শুধু অপেক্ষা করতে আসে, এবং এটা সে ভালোভাবে শিখে নিয়েছে। হঠাৎ রাস্তায় গাড়ির আওয়াজ বাড়ল। একের পর এক গাড়ি এসে থামল। পুলিশের জিপ, সামাজিক কর্মীদের গাড়ি এবং তাদের পিছনে একটা কালো সেডান। রাঘবের হৃদয় বসে গেল। সে সেই গাড়িকে চিনত। অনন্যা গাড়ি থেকে নামল। তার মুখে কঠোরতা ছিল, কিন্তু চোখে ক্লান্তি লুকিয়েছিল না। বৃষ্টির হালকা ফোঁটা পড়তে লাগল। কবির কাগজ সামলে এবং পুলিশ অফিসার এগিয়ে এলো। এটা কি হচ্ছে? রাঘব জিজ্ঞাসা করল। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু ভিতরে সবকিছু ভেঙে পড়ছিল। পুলিশ অফিসার আনুষ্ঠানিক স্বরে বলল, আমরা আদেশ পেয়েছি যে বাচ্চাদের এখান থেকে স্থানান্তরিত করা হবে। এটা তাদের নিরাপত্তা এবং স্থিরতার জন্য। কোথায়? রাঘব জিজ্ঞাসা করল। কবির উত্তর দিল, একটা প্রাইভেট আবাসে, ভালো সুবিধার সঙ্গে। রাঘবের নজর অনন্যার ওপর আটকে গেল। তোমাকে এটা করা জরুরি লাগল? অনন্যা কিছু মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ, এটা তাদের ভবিষ্যতের জন্য। সেই সময় ভিতর থেকে আরাফ দৌড়াতে দৌড়াতে এলো। পাপা, সে রাঘবের সঙ্গে লেপটে গেল। মীরাকে নার্স হুইল চেয়ারে করে নিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে ছিল। সে অনন্যাকে দেখল এবং ভয়ে সংকুচিত হয়ে গেল। আমাকে যেতে হবে না, মীরা বলল। তার আওয়াজ এত ধীর ছিল যে হয়তো কেউ শোনেনি, কিন্তু রাঘব শুনল। রাঘব এগিয়ে তাকে তুলতে চেষ্টা করল, কিন্তু একটা সামাজিক কর্মী মাঝখানে এলো। স্যার, প্লিজ সহযোগিতা করুন। রাঘব হাত পিছিয়ে নিল না। সে আমার মেয়ে। পুলিশ এগিয়ে তাকে আটকাতে চেষ্টা করল। আরফ চিৎকার করে উঠল, আপনারা আমাদের ভাঙছেন। বর্ষণ জোরালো হয়ে গেল। চারদিকে হইচই, আওয়াজ, আদেশ। কেউ রাঘবকে পিছিয়ে ঠেলল। সে পিছলে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। কাদা তার কাপড়ে লেগে গেল। সে উঠল, আবার এগোল, কিন্তু এবার দুটো হাত তাকে ধরে ফেলল। অনন্যা এটা সব দেখছিল। তার কানে সবিতার আওয়াজ প্রতিধ্বনিত হল, তোমার মা কিছু সিদ্ধান্ত নিয়েছে। সে এগিয়ে এলো। বাস, সে বলল, বাচ্চাদের সতর্কতার সঙ্গে নিয়ে যাও। মীরাকে তোলা হলো। সে কাঁদতে কাঁদতে আরভের দিকে হাত বাড়াল। আরাফ তাকে ধরতে চাইল, কিন্তু নার্স তাকে দূরে নিয়ে যাচ্ছিল। আমার সে চিৎকার করল। রাঘব নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। তার আওয়াজ ফেটে গেল। যদি তাকে কিছু হয়ে যায় তাহলে সে বাক্য সম্পূর্ণ করতে পারল না। কবির ঠাঙ্গা স্বরে বলল, আইন আবেগে চলে না। এই বাক্য যেন হাওয়ায় ভাসল। অনন্যা তা শুনল, এবং প্রথমবার তাকে লাগল যে এই শব্দ কারো নয়, তারই বিরুদ্ধে। বাচ্চাদের গাড়িতে বসানো হলো। দরজা বন্ধ হলো। আরবের চোখ শেষবার রাঘবের সঙ্গে মিলল। সেই নজরে প্রশ্ন ছিল না, শুধু ভরসা ছিল। এমন ভরসা যা কোনো সিদ্ধান্তের চেয়ে ভারী হয়। গাড়ি চলতে লাগল। বৃষ্টি এবং সাইরেনের আওয়াজ মিলে একটা অদ্ভুত সুর তৈরি করছিল। রাঘব সেখানেই দাঁড়িয়ে রইল। তার কাপড় ভিজে ছিল, হাত কাঁপছিল। সে কাঁদল না। হয়তো তার ভিতরে কাদার জন্য কিছু বাকি ছিল না।
অনন্যা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। যখন সব গাড়ি বেরিয়ে গেল তাহলে জায়গা হঠাৎ খালি লাগতে লাগল। সে অনুভব করল যে সে একটা লড়াই তো জিতেছে, কিন্তু কোথাও খুব গভীরে কিছু হারিয়েছে। সেই রাতে মুম্বাই ঘুমালো না, এবং তাদের তিনজনের জীবনে এই রাত চিরকালের জন্য একটা এমন রেখা হয়ে গেল যাকে পার করার পর কিছুই আগের মতো থাকতে পারে না। সেই রাতের পর সবকিছু যেন থেমে গেছে, কিন্তু ভিতরে ভিতরে আরেকটা ঝড় প্রস্তুত হচ্ছিল। অনন্যা মেহেরা তার বাড়িতে বসেছিল, সামনে সেই ফাইলগুলো, সেই কাগজ, সেই আইনি শব্দ। বাচ্চাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, মিডিয়ায় খবর এসে গেছে। বাইরের দুনিয়ায় সে একটা শক্তিশালী মা এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে দেখা যাচ্ছে, কিন্তু তার ভিতরে একটা অস্থিরতা অবিরত ছড়িয়ে পড়ছে, এমন অস্থিরতা যাকে না যুক্তি শান্ত করতে পারছে, না সাফল্য। রাঘব সেই রাতের পর সোজা কেয়ার সেন্টারে যায়নি। তাকে ভিতরে যাবার অনুমতি ছিল না। সে সমুদ্রের কিনারে বসে হইল। অনেকক্ষণ লহরী আসে, ভাঙে এবং ফিরে যায়। তাকে লাগলো যেন তার জীবনও সেরকম এগিয়ে পিছিয়ে হচ্ছে। কিন্তু কোথাও আটকে না। তার ফোনে বাচ্চাদের ছবি ছিল। সে একবার মীরার ছবি দেখল এবং স্ক্রিন বন্ধ করে দিল। সে চাইত না যে কেউ তাকে দুর্বল দেখুক, বিশেষ করে সে নিজে। পরের সকাল অনন্যাকে একটা সন্দেশ মিলল, একটা ঠিকানা এবং একটা না। সবিতা সেই মহিলা যে ফোনে অসমাপ্ত সত্যের উল্লেখ করেছিল। অনন্যা দেরি করল না। সে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এবার পথ তাকে আরও ভারী লাগছিল। তাকে লাগছিল যে সে কোনো এমন দরজার দিকে যাচ্ছে যাকে খোলার পর বন্ধ করা যাবে না। সবিতার বাড়ি সেরকমই ছিল যেমন গতবার, সেই পুরনো দেয়াল, সেই ধীর আলো। সবিতা দরজায় দাঁড়িয়েছিল, যেন তাকে আগে থেকে জানা যে অনন্যা আসবে। অনন্যা ভিতরে বসল। তাহলে সবিতা কোনো ভূমিকা ছাড়াই একটা পুরনো খাম টেবিলে রাখল। কাগজ হলুদ হয়ে গেছে। এটা তোমার মা মরার আগে আমাকে দিয়েছে, সবিতা বলল। বলেছিল সঠিক সময় এলে তোমাকে দিয়ে দিও। অনন্যার হাত কাঁপল। সে খাম খুলল। ভিতরে একটা চিঠি ছিল, মায়ের লেখা, সেই অক্ষর যাকে সে শৈশব থেকে চিনত। যেমন যেমন সে পড়তে লাগল, শব্দ তার চোখের সামনে ঝাপসা হতে লাগল। চিঠিতে লেখা ছিল যে ঋণ কত বেড়ে গেছে, হুমকি কত গুরুতর ছিল, এবং ডাক্তাররা কত কম সময় বলেছিল। লেখা ছিল যে সে রাঘবকে কি বলেছিল, কিভাবে তাকে মিনতি করেছিল যে সে অনন্যাকে নিজের থেকে দূর করে দিক, তাকে এটা বিশ্বাস করিয়ে দিক যে সে একা, যাতে সে ভেঙে না পড়ে, যাতে সে শহর ছেড়ে যেতে পারে, যাতে সে বেঁচে থাকতে পারে। লেখা ছিল যে রাঘব মানা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছে, শুধু একটা শর্তে, যে অনন্যা এবং বাচ্চাদের কখনো সত্য না বলা যাবে। অনন্যা শ্বাস থামতে লাগল। চিঠির সঙ্গে আরেকটা কাগজ ছিল, ব্যাংকের পাসবুক, ছোট ছোট জমা নিয়মিত, 7 বছর পর্যন্ত। সবিতা বলল, এটা সব রাঘব করেছে, তার মজুরি থেকে তোমার নামে। সে চাইতো যে যখন তুমি ফিরবে তাহলে তোমাকে জানা যাবে যে তুমি কখনো একা ছিলে না। অনন্যার চোখ থেকে অশ্রু পড়তে লাগল। তাকে প্রথমবার অনুভব হলো যে যে লোককে সে 7 বছর ধরে দোষ দিচ্ছে সে আসলে তার জন্য প্রত্যেক দিন মরছে। তার মা যে প্রেম লুকিয়েছে সেটা এখন তার সামনে দাঁড়িয়ে, এবং সে তা সহ্য করতে পারছে না। সেই সময় রাঘবকে কেয়ার সেন্টার থেকে ডাক এলো। বলা হলো যে একটা আনুষ্ঠানিক বয়ান দিতে হবে। সে পৌঁছল, তাহলে দেখল যে অনন্যাও সেখানে আছে। তার হাতে সেই খাম ছিল। রাঘবের নজর তার উপর পড়ল এবং সে বুঝল। তার মুখ কঠিন হয়ে গেল। আপনি সেটা পড়ে নিয়েছেন? সে বলল। অনন্যা কিছু বলতে পারল না, তার আওয়াজ বেরোচ্ছিল না। তুমি আমাকে বললে না কেন? সে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করল। রাঘব তার দিকে তাকালো। তার চোখে না অভিযোগ ছিল, না রাগ। কারণ তোমার মা আমাকে এটাই বলেছে, সে শান্ত স্বরে উত্তর দিল। এবং কারণ বাচ্চাদের সত্যের ভার তুলতে হবে না। অনন্যা পাসবুক তার দিকে বাড়ালো। তুমি এটা সব কেন করলে? তার আওয়াজ ভেঙে যাচ্ছিল। রাঘব ধীরে পাসবুক ফিরিয়ে রাখল। কারণ কাউকে তো করতে হবে, সে বলল। এবং কারণ ভালোবাসা সবসময় দেখা যায় না। সেই সময় কবিরও সেখানে পৌঁছাল। সে কাগজ দেখল, চিঠি দেখল। তার মুখে প্রথমবার সংকোচ দেখা গেল। এটা এটা আদালতে বড় মোড় আনতে পারে, সে বলল, যদি এটা সব উপস্থাপিত করা হয়। না, রাঘব মাঝখানে বলল। তার আওয়াজে হঠাৎ কঠোরতা এলো। আমি বাচ্চাদের সাক্ষী করব না। আমি চাই না যে তারা ওকবারে, আদালতে, প্রত্যেক জায়গায় এটা জানুক যে তাদের জীবন একটা চুক্তির উপর দাঁড়িয়েছিল। অনন্যা তার দিকে তাকালো। কিন্তু এতে তোমাকে ন্যায় মিলবে, সে বলল। রাঘব মাথা নাড়ল। আমাকে ন্যায় চাই না, আমাকে তাদের শৈশব চাই। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। অনন্যাকে লাগল যেন সে শ্বাস নিতে ভুলে গেছে। তাকে প্রথমবার বুঝল যে সঠিক এবং ভুলের প্রশ্ন এত সরল হয় না। কিছু সত্য এত ভারী হয়
যে তাদের তুলে নেওয়া শক্তি প্রত্যেকের মধ্যে হয় না, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। সেই সন্ধ্যায় অনন্যা কেয়ার সেন্টারের বাইরে একা দাঁড়িয়েছিল। সে দূর থেকে বাচ্চাদের দেখল। আরাফ জানালার কাছে ছিল, মীরা ঘুমাচ্ছিল। সে হাত তুলল, কিন্তু আরব দেখল না। না, হয়তো দেখতে চাইল না। অনন্যা চোখ বন্ধ করে নিল। তাকে অনুভব হচ্ছিল যে যা সে হারিয়েছে সেটা শুধু সময় নয়, সে বিশ্বাস হারিয়েছে। এবং বিশ্বাস ফিরিয়ে পাওয়ার জন্য কোনো আদেশ, কোনো ফাইল, কোনো টাকার চেয়ে বেশি চাই। সেই রাতে প্রথমবার অনন্যা নিজের থেকে সেই প্রশ্ন করল যা থেকে সে 7 বছর ধরে পালাচ্ছিল। যদি সত্য শুরু থেকে জানা হতো, তাহলে কি সে আজ সেই মানুষ হতো? এবং যদি এখন সত্য সামনে আছে, তাহলে কি সে তাকে সহ্য করার জন্য প্রস্তুত? সত্য সামনে আসার পর অনন্যার জীবন যেন দুটো অংশে ভাগ হয়ে গেছে। একটা অংশ, সেটা যা বাইরের দুনিয়া দেখে সামঞ্জস্যপূর্ণ, শক্তিশালী, আত্মবিশ্বাসী অনন্যা মেহরা। দ্বিতীয় অংশ, সেটা যা এখন তার ভিতরে অবিরত বলছে, প্রশ্ন করছে এবং প্রত্যেক পুরনো সিদ্ধান্তকে নতুন অর্থ দিচ্ছে। তাকে প্রথমবার লাগল যে শক্তি থাকার অর্থ সঠিক হওয়া নয় এবং আইনের সাহায্যে নেওয়া প্রত্যেক সিদ্ধান্ত ন্যায় বলে না। পরের দিন আদালতের পরবর্তী শুনানি ছিল। অনন্যা অনেকক্ষণ প্রস্তুত হতে লাগল, যেন প্রত্যেক কাপড় বেছে নেওয়ার সময় সে নির্ধারণ করছে যে সে আজ কোন রূপে সেখানে যাবে, মায়ের রূপে না জয়ীর রূপে। শেষ পর্যন্ত সে সাধারণ স্যুট পরল এবং কোনো গয়না ছাড়া বেরিয়ে পড়ল। গাড়িতে বসতে বসতে সে কবিরকে বলল, আজ কোনো আক্রমণাত্মক যুক্তি নয়, বাচ্চাদের সামনে কোনো তামাশা হওয়া উচিত নয়। কবির তার দিকে তাকালো, কিছু বলতে চাইল, তারপর চুপ রইল। রাঘব সকাল থেকেই কেয়ার সেন্টারের বাইরে ছিল। সে রাত সেখানেই কাটিয়েছে, বেঞ্চে বসে। ঘুম এসেছে না না তাকে মনে নেই। তাকে শুধু জানা যে আজ আবাদে হবে এবং এই দূরত্ব এখন শারীরিক নয়, এটা ব্যবস্থা হয়ে গেছে। যখন তাকে ভিতরে ডাকা হলো, তাহলে সে কাপড় ঠিক করল এবং নিজেকে সামলে ভিতরে গেল। আদালতে পরিবেশ গুরুতর ছিল। জাজ কেসের ফাইল উল্টে বলল যে আজ নির্ণায়ক বিতর্ক হবে। কবির বলতে শুরু করল, কিন্তু এবার তার ভাষা বদলে গেছে। সে সুবিধা এবং স্থিরতার কথা বলল, কিন্তু বাবার ভূমিকাকে অস্বীকার করল না। যখন রাঘবের পালা এলো, তাহলে সে দাঁড়ালো এবং সোজা জাজের দিকে তাকালো। আমি জানি যে আমার কাছে সাধন নেই, সে বলল, কিন্তু আমি বাচ্চাদের জন্য প্রত্যেক দিন উপস্থিত ছিলাম। যদি দারিদ্র্য অপরাধ হয়, তাহলে আমি দোষী, কিন্তু যদি ভালোবাসা এবং দারিদ্র্য মানে রাখে, তাহলে আমি বাবা। জাজ অনন্যার দিকে তাকালো। আপনি কিছু বলতে চান? কিছু মুহূর্তের জন্য অনন্যা চুপ রইল। তারপর সে গভীর নিঃশ্বাস নিল এবং দাঁড়ালো। মাই লর্ড, সে বলল, আমি যা করেছি বাচ্চাদের নিরাপত্তার জন্য করেছি, কিন্তু আমি এটাও মানি যে নিরাপত্তা শুধু দেয়াল এবং সুবিধা থেকে আসে না। আমি অনেক সিদ্ধান্ত রাগ এবং ভয়ে নিয়েছি। আজ আমি আদালত থেকে নয়, নিজের থেকে লড়ছি। আদালতে হলচল হলো। জাজ নোট তৈরি করল। রায় সুরক্ষিত রাখা হলো এবং বাচ্চাদের অবস্থার চিকিৎসকীয় পর্যালোচনার আদেশ দেওয়া হলো। আদালত থেকে বেরোতে অনন্যা এবং রাঘব মুখোমুখি এলো। কোনো ক্যামেরা কাছে ছিল না, কোনো প্রশ্ন নয়, শুধু দুজন লোক ছিল যারা একই দুঃখকে আলাদা আলাদা দিক থেকে স্বচ্ছ করছে। অনন্যা ধীর স্বরে বলল, আমি তোমার থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম এবং তুমি উত্তর দাওনি। রাঘব তার দিকে তাকালো। আজ জিজ্ঞাসা করো, সে বলল। অনন্যা বলল, যদি তুমি জানতে যে আমি সত্য জানলে বদলে যেতে পারি, তাহলে তুমি আগে কেন বলনি? রাঘব কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, কারণ তখন তুমি মা হওয়ার আগে লড়াই শিখছিলে এবং আমি চাইনি যে বাচ্চারা সেই যুদ্ধের মূল্য চোকাতে। সেই উত্তর অনন্যাকে চুপ করিয়ে দিল। তাকে প্রথমবার লাগল যে হয়তো সে নিজেও কোথাও না কোথাও তার বাচ্চাদের তার সংগ্রামের অংশ করে নিয়েছে। সে কিছু বলতে চাইল, কিন্তু সেই সময় একটা নার্স দৌড়াতে দৌড়াতে এলো। মীরার অবস্থা হঠাৎ খারাপ হচ্ছে, সে বলল, আমাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। সবকিছু আবার দ্রুত হয়ে গেল। অ্যাম্বুলেন্স, সাইরেন, সাদা আলো। হাসপাতালের করিডোরে অনন্যা এবং রাঘব একসঙ্গে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মাঝে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, শুধু ভয় ছিল। ডাক্তার বলল যে মীরাকে তীব্র অ্যাজমা অ্যাটাক এসেছে এবং তাকে কিছু সময় নজরদারিতে রাখতে হবে। অনন্যা রাঘবের দিকে তাকালো। সে আমাকে দেখে ভয় পায়, সে বলল, হয়তো আমি তার জন্য এখনও অচেনা। রাঘব মাথা নাড়ল। সে ভয় করছে না, সে বলল, সে পরিবর্তন থেকে ভয় করছে। রাত হাসপাতালে কাটল। আরফকেও নিয়ে আনা হলো। সে সোজা রাঘবের কাছে বসল, কিন্তু তার নজর অনন্যার ওপরও গেল। তাতে না রাগ ছিল না আপনত্ব, শুধু দূরত্ব ছিল। অনন্যা তার সঙ্গে কথা বলার চেষ্টা করল। আরফ, সে বলল, আমি তোমাদের মা। আরফ শান্ত স্বরে উত্তর দিল, মা সে হয় যে রাতে ভয় লাগলে কাছে বসে। এই বাক্য অনন্যার ভেতরে কোথাও গভীরে নেমে গেল। সে কিছু বলল না। সকালে ডাক্তার বলল যে মীরা এখন ভালো,
এই খবর স্বস্তি নিয়ে এলো, কিন্তু প্রশ্ন সেরকমই দাঁড়িয়ে রইল। অনন্যা সেই দিন একটা সিদ্ধান্ত নিল। সে কবিরকে ডেকে বলল যে সে কাস্টাডি আবেদনকে সংশোধিত করতে চায়। আমি বাচ্চাদের কারো থেকে ছিনিয়ে নিতে চাই না, সে বলল। আমি শিখতে চাই যে তাদের সঙ্গে কিভাবে থাকব। কবির বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকাল, তারপর মাথা নাড়ল। রাঘবকে যখন এটা জানা গেল, তাহলে সে কোনো প্রতিক্রিয়া দিল না। তাকে প্রতিজ্ঞায় ভরসা ছিল না, শুধু সময়ে। অনন্যা তাকে বলল, আমি সবকিছু ঠিক করতে পারব না, কিন্তু আমি ক্ষতি বাড়াতে চাই না। রাঘব উত্তর দিল, ঠিক করার শুরু প্রায়শই থামিয়ে দেওয়া থেকে হয়। সেই সন্ধ্যায় অনন্যা একা সমুদ্রের কিনারে বসে। সে প্রথমবার নিজেকে এটা স্বীকার করতে দিল যে সে ভুল করেছে, এবং এটা স্বীকার করা হয়তো তার সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাকে জানা যে ক্ষমা একটা শব্দ নয়, একটা প্রক্রিয়া, এবং ভরসা এক রাতে ফিরে না। কিন্তু প্রথমবার তাকে এটাও লাগল যে সে সঠিক দিশায় একটা ছোট পা বাড়াতে পেরেছে। এই গল্প এখনও শেষ হয়নি, না আদালতে, না বাড়িতে, না হৃদয়ে। কিন্তু সেই দিন প্রথমবার তিনজনের মাঝে যুদ্ধের জায়গায় সংলাপ জায়গা তৈরি করেছে, এবং কখনো কখনো এটাই সবচেয়ে বড় পরিবর্তন হয়। আদালতের চূড়ান্ত রায়ের আগের দিন অনন্যার জন্য সবচেয়ে কঠিন ছিল। বাইরে থেকে সে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভিতরে অবিরত উথল-পাথল চলছিল। প্রত্যেক সকাল সে বাচ্চাদের ছবি দেখত, তারপর ফাইলগুলো বন্ধ করে দিত। প্রথমবার তাকে লাগল যে কোনো সিদ্ধান্তের আগে নিজেকে বোঝা জরুরি। রাঘব এই মাঝে একটা ছোট ভাড়া ঘরে থাকতে লাগল। হাসপাতালের পর বাচ্চাদের অস্থায়ীভাবে তার কাছেই থাকার অনুমতি মিলেছে। সেদিন রাত তাদের যত্ন করত, কিন্তু ভিতরে একটা ভয় অবিরত থাকত যে এই ব্যবস্থা কবে ভেঙে যাবে। তাকে অনন্যার বদলে যাওয়া আচরণে সম্পূর্ণ ভরসা ছিল না, তবু সে প্রথমবার তাকে শত্রু মানতে পারছে না। আরব এখনও অনন্যা থেকে দূরত্ব বজায় রাখত। মীরা একটু স্বাভাবিক ছিল, কিন্তু মা শব্দ বলার আগে থেমে যেত। এই থামা অনন্যাকে সবচেয়ে বেশি বিদ্ধ। সে জানত যে বাচ্চাদের ভরসা কোনো সমঝোতা থেকে না, সময় থেকে ফিরবে। চূড়ান্ত শুনানির দিন আদালতে পরিবেশ আলাদা ছিল। না কোনো হাঙ্গামা, না মিডিয়ার হইচই। জজ বাচ্চাদের মেডিকেল রিপোর্ট, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন এবং দুই পক্ষের সংশোধিত আবেদনগুলো পড়ল। তারপর তিনি সোজা প্রশ্ন করল, আপনারা দুজনে বাচ্চাদের জন্য একটা সাঝা কাঠামো স্বীকার করতে পারেন? অনন্যা দেরি না করে উত্তর দিল, হ্যাঁ, মাই লর্ড। রাঘব কিছু মুহূর্ত থামল, তারপর বলল, যদি বাচ্চাদের ভালো প্রাথমিকতা থাকে তাহলে আমি প্রস্তুত। এই বাক্য তার জন্য সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। রায় দেওয়া হল। আদালত যৌথ অভিভাবকত্বের আদেশ দিল। বাচ্চাদের স্থায়ী বাসস্থান রাঘবের সঙ্গে থাকবে, যখন অনন্যাকে নিয়মিত এবং বিস্তারিত সময় মিলবে। সব বড় সিদ্ধান্ত দুজনের সম্মতিতে হবে। এটা না জয় ছিল, না হার, বরং সামঞ্জস্যের চেষ্টা। আদালত থেকে বেরোতে অনন্যা গভীর নিঃশ্বাস নিল। তাকে অনুভব হল যে সে কিছু হারিয়েছে এবং কিছু পেয়েছে। রাঘব বাচ্চাদের হাত ধরল এবং বাইরের দিকে এগোল। অনন্যা কিছু দূরে চলতে লাগল। এই দূরত্ব এখন জোর করে নয়, বরং সম্মানের ছিল। সময় ধীরে ধীরে এগোল। অনন্যা সত্যি তার কাজের ভার কমাল। সে বাচ্চাদের স্কুল প্রোগ্রামে আসতে লাগল, কোনো প্রদর্শন ছাড়া। আরব শুরুতে তাকে অবজ্ঞা করত, কিন্তু সে সেখানেই বসে থাকত, কোনো অভিযোগ ছাড়া। মীরা কখনো কখনো তার কাছে এসে বসত চুপচাপ। এক সন্ধ্যায় আরব হঠাৎ জিজ্ঞাসা করল, কি আপনি এখন চলে যাবেন না? অনন্যা তাকে দেখল এবং বলল, যদি তুমি আমাকে যেতে বলো তাহলে আমি শুনব, কিন্তু পালাব না। আরব কিছু বলল না, কিন্তু সেই দিন সে প্রথমবার তার হাত ধরল। রাঘব এটা সব দেখত। তার ভিতরের উত্তেজনা ধীরে ধীরে কমতে লাগল। সে অনুভব করল যে অনন্যা বাচ্চাদের জন্য প্রতিযোগিতা করছে না, বরং সাঝেদারি শিখছে। একদিন সে তাকে বলল, তুমি বদলে যাচ্ছ। অনন্যা উত্তর দিল না। আমি হয়তো প্রথমবার নিজে হচ্ছি। মীরার অবস্থা স্থির হয়ে গেছে। ডাক্তার বলল যে আবেগীয় নিরাপত্তা তার জন্য ততটা জরুরি যতটা ওষুধ। এই কথা অনন্যার হৃদয়ে গভীরে নেমে গেল। সে বুঝল যে মা হওয়া শুধু উপস্থিত থাকা নয়, বরং শোনাও। 1 বছর পর সেই সমুদ্র কিনারে, যেখানে অনন্যা কখনো একা বসেছিল, এখন 4 জন একসঙ্গে চলছে। হাওয়ায় নোনতার গন্ধ ছিল এবং সূর্য ডুবছে। আরব সামনে সামনে দৌড়াচ্ছে। মীরা বালি থেকে খেলছে। রাঘব এবং অনন্যা একটু দূরে একসঙ্গে চলছে। কি আমাদের আবার সবকিছু যেমন আগে ছিল সেরকম হওয়া উচিত? অনন্যা জিজ্ঞাসা করল। রাঘব মাথা নাড়ল। না,
সে বলল, আগের মধ্যে অনেক কিছু ভাঙা ছিল, এটা যা আছে নতুন কিন্তু সত্য। অনন্যা হাসল। সে প্রথমবার এটা স্বীকার করল যে কিছু সম্পর্ক পুরনো রূপে ফিরে না, বরং নতুন রূপে ভালো হয়। সে রাঘবের দিকে তাকালো এবং বলল, ধন্যবাদ। রাঘব জিজ্ঞাসা করল, কিসের জন্য? সে উত্তর দিল, থামার জন্য। এই গল্প কোনো আদর্শ শেষে শেষ হয় না। এখানে কোনো পূর্ণ বিজয় নেই, কোনো পরীক্ষা নেই। এখানে শুধু এই সত্যতা যে লোকেরা বদলে যেতে পারে যদি তারা শোনা শিখে নেয়। ভালোবাসা সবসময় হইচই করে না, কখনো কখনো সে চুপচাপ সহ্য করে। অনন্যা এখনও একটা সফল মহিলা ছিল, রাঘব এখনও সাধারণ লোক। পার্থক্য শুধু এটাই যে দুজনে তাদের অহংকার থেকে বেশি বাচ্চাদের বেছে নিয়েছে। এবং হয়তো এটাই সেই জায়গা যেখান থেকে তাদের আসল জয় শুরু হয়েছে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবে না।